নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই আকাশের নিচে উপন্যাসের আজকে শুরু করব তৃতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন ঘোষাল বাড়িকে শেষ পর্যন্ত প্রমোটিংয়ে দেওয়ার কথাই সবাই মিলে মনস্থির করে, কিন্তু ভালো প্রমোটার কেউই খুঁজে পায় না। দিব্যা যে প্রমোটারকে নিয়ে এসেছিল তার সঙ্গে কারোরই মতামতের মিল হয় না, তো সেই প্রমোটারকে সবাই বাতিল করে। এরপর বেশ কিছুদিন ধরে কলি দেখতে পায় তাদের বাড়িতে আসছে প্রমোটার জগা দত্ত, যে রথতলা বাসস্ট্যান্ডের গায়ে 5 তলা বাড়ি বানাচ্ছে। টাট্টু আর ফক্কার সাথে এই জগা দত্তর খুব ভাব। মাঝে মাঝে লোকটা এই বাড়িতে আসে, টাট্টু আর ফক্কার সাথে মদের ঠেক বসায়। একদিন এইভাবে জগা দত্তর সঙ্গে টাট্টু, ফক্কা, ডিব্বা সবাই মিটিং করলো। মিটিংয়ের বিষয়বস্তু এটাই ছিল যে বাড়ি যখন প্রমোটিং হবে তখন কে কটা করে ফ্ল্যাট পাবে আর কে কত টাকা পাবে। ফক্কা সেখানে কলিকে আশ্বাস দেয় তারা ভাইয়েরা তাদের কোনো বোনকেই বঞ্চিত করবে না, টাকা, ফ্ল্যাট বোনেরা সবই পাবে। ইতিমধ্যে এসে উপস্থিত হয় কলির ছোট বোন ফুটি তার স্বামীকে নিয়ে। ফুটির মনে হয় দাদারা মিলে কলি এবং তাকে বঞ্চিত করবে সমস্ত রকম টাকা পয়সা থেকে, হয়তো ফ্ল্যাট দেবে কিন্তু টাকা দেবে না। এই ব্যাপারে সে কলিকে পাখি পড়ানোর মতো বোঝায়। আজকে শুনবেন এরপর থেকে। দোকান ছাড়ার তোড়জোড় করছিল ডিব্বা। ওহো, ডিব্বা নয়, দিব্যানন্দ স্বামী। এই নামেই বউবাজারের কানাই বসাকের গয়নার দোকানটায় সে বসে কিনা। দিনকাল যা পড়েছে, নামে একটা সাধু সন্ন্যাসীর ছাপ্পা না থাকলে লোকে জ্যোতিষী বলে মানতেই চায় না। যে লাইনের যে রেওয়াজ, ভেকও নিতে হয় মানানসই। অঙ্গে গেরুয়া আলখাল্লা, মাথায় গেরুয়া ফেট্টি, কপালে গোলা সিঁদুরের লাল টিকা। এখন আবার ভোল পাল্টে তাকে ডিব্বা বলতে হবে। স্বর্ণকুটিরের ঝাঁপ বন্ধ করার সময় হয়ে এলো। এক মধ্যবয়সী ঢুকেছে চেম্বারে। টাক মাথা, খয়াটে চেহারা, চোখে চশমা, হাতে ফোলিও ব্যাগ। শেষ বাজারে ক্লায়েন্ট, ভাগ্যিস হতাশ হতে হয়নি আজ। মুখে একটা তুম্ব ভাব ফুটিয়ে ডিব্বা জরিপ করল লোকটাকে। টিপিক্যাল কেরানি মার্কা। বুঝতে অসুবিধা নেই, জীবনে কোনো কিছুতেই সফল হয়নি লোকটা। বউ নির্ঘাত দিবারাত্র ট্যাকট্যাক করে কানের কাছে। ছেলে বা মেয়ে পড়াশুনোয় ঢন ঢন, অশান্তির ডিপো হয়ে আছে সংসার। মামলা মোকদ্দমায় কি জড়িয়ে আছে লোকটা? হতে পারে। কোর্ট থেকে ফেরার সময় তো জ্যোতিষীদের কথা বেশি মনে পড়ে। মাত্র 1.5 মাস হলো জ্যোতিষীগিরিতে নেমেছে ডিব্বা। এর মধ্যেই মক্কেল দেখে সমস্যা আন্দাজ করার কায়দাটা রপ্ত করে ফেলেছে মোটামুটি। বেশিরভাগই তো বাঁধা ধরা কেস, ভুলভ্রান্তি বড় একটা হয় না। অনুমান শক্তিতে ভর রেখেই ডিব্বা বলল, মন শক্ত করুন ভাই, বসুন চেয়ারে। পুরনো লোহার চেয়ারে নিজেকে স্থাপিত করে লোকটা নিশ্চুপ খানিকক্ষণ। তারপর শুকনো গলায় বলল, আমার বড় বিপদ স্যার। স্যার নয়, বলুন স্বামীজি। স্যার, বাবুর পার্থিব মায়া আমি অনেক কাল আগে কাটিয়ে ফেলেছি। ডিব্বা মাপ মতো চোখটা ঢুলু ঢুলু করল। তবে মায়ার বাঁধন তো পুরোপুরি কাটাতে পারিনি। গুরুর আদেশ মতো মানুষের বিপদে আপদে একটু সাহায্য করার চেষ্টা করি আর কি। প্রত্যাশা মতোই লোকটার গদগদ ভাব বেড়ে গেছে। বিগলিত স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আমাকেও আপনি উদ্ধার করুন। সমস্যাটা না জানলে হ্যাচকাটান মারি কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হয়েছে কি জানেন, বাবা আমাকে একটা বাম্বু দিয়ে গেছে। 42 বছর আগে এমন এক ভাড়াটে ঢুকিয়েছিল, এখনও সে 150 টাকার বেশি ঠেকায় না। উচ্ছেদের মামলা করেছিলাম, হেরে গিয়েও নড়ছে না। ডিক্রি জারি হওয়ার পরও কোর্টের বেলিফ ওদের কাছ থেকে পয়সা খেয়ে দাঁত দেখিয়ে চলে যাচ্ছে। পুলিশ পর্যন্ত ওদের হাতে। আমার যে কি নাজেহাল দশা। ছেলেটারও চাকরি বাকরি হলো না। বুঝেছি। শনি আর কেতু বকরি, দেখি হাতটা বাড়ান। আতশকাজ বের করে মিনিট 2 লোকটার করতালুতে দৃষ্টি বোলালো ডিব্বা। মাঝে মাঝে দোলাচ্ছে ঘাড়, কোঁচ খাচ্ছে ভুরু।
চোয়ালের পেশি এই টান টান তো এই শিথিল। হাতখানা ছেড়ে ডিব্বা হেলান দিল চেয়ারে। রবি আর মঙ্গল তো বরাবরই ডাউন, বৃহস্পতিও যাচ্ছে তাই। কি করা হয়, সরকারি চাকরি? আগে হ্যাঁ, ক্রেতা সুরক্ষা দপ্তর। রিটায়ারমেন্ট তো আর বেশি দিন নেই, তাই না? বছর 3 হ্যাঁ স্বামীজি ঠিক ধরেছেন, এই মাত্র 34 মাস বাকি। তা শনিকে তো সামলাতে হবে, কেতু তো আর উঠবে না, বড় জোর একটু গার্ড করা যায়। তা স্বামীজি করুন না, তবে খরচাপাতি তো বেশি করতে পারবো না। তা বললে কি চলে, পুরনো গ্রহ নক্ষত্রের সঙ্গে লড়াই। তা হিরে তো নিতে বলছি না, অন্তত 2 রতির একটা নীলা ধারণ করুন, আর একটা ক্যাটসাই তো লাগবেই, 1.5 রতি যথেষ্ট। আর একটু পোখরাজ নিয়ে নিন, সংসারে একটা লক্ষ্মীশ্রী আসবে, আর্থিক উন্নতি তো হবেই। ওটা একটু বেশি নেবেন, কম করে 3 রতি, মানে সুখ শান্তি তো ফেরানো উচিত। তা কাজ হবে তো স্বামীজি? ভাড়াটে তো উঠবে? চোঁ চোঁ করে পালাবে। ওই ক্যাটসাইটা আছে তো, তার ধাক্কাতেই সে এমন ঝামেলায় পড়বে। মোট কত খরচা হবে? ওই সব আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি শুধু পরিমাণগুলো লিখে দিচ্ছি, কাউন্টারে দেখিয়ে আপনি কথা বলুন। ওরা লোক ভালো, বোধহয় এই কিস্তি টিস্তিরও বন্দোবস্ত রেখেছে। কাগজ হাতে চলে গেল লোকটা। অমনি ডিব্বার কান খাড়া। হ্যাঁ, কানাই বসাকের গলা পাওয়া যাচ্ছে বটে, দরাদরি চলছে। যা, দুজনেরই স্বর একেবারে নেমে গেল যে। কেস কেঁচে যাচ্ছে নাকি? না, হয়েছে শেষমেশ। কানাই বসাক সোমবার আসতে বলল লোকটাকে। স্বস্তির শ্বাস ফেলে ডিব্বা ঢুকে পড়ল পিছনের খোপটায়। কপালের দাগ মুছল ভালো করে, ভোল বদলে জিন্স টি শার্ট চড়ালো গায়ে, চুল ঠিকঠাক করে বেরিয়ে এসেছে পর্দা সরিয়ে। এবার আজকের হিসেব বুঝে নেওয়ার পালা। 2 থেকে 7টা, এর মধ্যে ডিব্বার পার্টি এসেছিল আজ 3 জন। শেষবেলারটিকে ধরলে 4, মাথাপিছু 50, দোকান নেবে 20, ডিব্বার 30, অর্থাৎ আজকের প্রায় 120। এছাড়া আছে পাথরের কমিশন 5% হিসাবে। মনে মনে অঙ্কটা কষতে কষতে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ডিব্বা গলা খাঁকারি দিল। মাথা নামিয়ে জাবদা খাতা লিখছিল আধবুড়ো কানাই। চোখ তুলে বললেন, উঠলেন তাহলে? আর কি, আপনিও তো এবার শাটার ফেলবেন? শাটার তো আমার সারাদিনই পড়ে আছে, এবার একটা গোবদা তালা ঝুলিয়ে দিলেই হলো। আরে কি বলছেন কানাইবাবু, শেষ মুহূর্তে কেমন একটা কাস্টমার ধরিয়ে দিলাম দেখুন, নীলা পোখরাজ। যত সব গোল্লা পার্টি, পোখরাজ নীলা থোড়াই নিয়েছে, ও শুধু ক্যাটসাইটুকু। আরে বাবা, তাই বা কম কি, কিছু না হওয়ার চেয়ে তো কিছু হওয়া ভালো। আরও 2 সপ্তাহ যাক, দেখবেন আপনার ব্যবসা চড়চড়িয়ে বাড়ছে। আমি জানি, তার জন্য দিব্যানন্দ স্বামীর ভবিষ্যৎবাণী লাগে না। বিয়ের মরশুমে এমনিতেই বিক্রি বাট্টা বেড়ে যায়। কানাই ডটপেন বন্ধ করল। কিন্তু আপনাকে রেখে আমার কি ফয়দা হচ্ছে বলুন তো? গত 1 মাসে কটা স্টোন বিক্রি হলো? হ্যাঁ, কাল পুরো দিনটাই তো শুকা গেল। আজ ঝাঁপ বন্ধ করার মুখে সামান্য 1.5 রতির একটা পাথর। কেন, পরশু যে একটা 2 রতির গোমের ধারণ করালাম। সেটা আবার মুখ বড় করে বলছেন। 52 টাকা রতির মাল বেচে ক পয়সা আসে ক্যাশ বাক্সে, হিসাব করেছেন কখনো? আশ্চর্য, সস্তার কাস্টমার এলে আমি কি করব? এর বেশি বললে তো পালিয়েই যেত, তখন তো টোটাল লস। আমারই গক্ষুরি হয়েছে, 4 জনকে পালা করে বসাচ্ছি, 4 জনই ফেল। 3 পুরুষের কাঠের বাক্স খুলে একখানা 100 টাকার নোট বাড়িয়ে দিল কানাই। এই নিন, রাখুন। আর 20 টাকা? পরশু। আর স্টোনের থেকে যেটা পাই? 90 টাকার অতীতে কত পাওনা হয় আপনার? 7 টাকা। পুরো 10ই দেবক্ষণ, তবে ডেলিভারির পর। এইসব পার্টিকে আবার বিশ্বাস আছে নাকি? এটা কিন্তু ঠিক করছেন না কানাইদা, প্রায় এরকম বাকি ফেলছেন। কানাই যেন শুনতেই পেল না, আবার ঘাড় ঝুঁকিয়ে কাজ করছে।
দিব্যা এখন কাকুতি মিনতি করুক কি খিস্তি খাস্তা, কানাই স্রেফ কালা সেজে থাকবে। এই কায়দাটার সঙ্গে এঁটে উঠতে পারে না ডিব্বা। ধূর্তচ্ছাই বলে বেরিয়ে পড়ল দোকান ছেড়ে। ফুটপাথে নেমেই গজরালো। তারপর বউবাজার স্ট্রিট ধরে হাঁটছে। ভিড় আর হট্টগোলে চারদিক ছয়লা। চলতে গিয়ে মানুষের সঙ্গে ঠক্কর লাগছে বারবার। শিয়ালদায় পৌঁছে ট্রেনে উঠল। ঠেলে ঠুলে কোনো ক্রমে দাঁড়িয়েছে গেটে। মগজে ঝাঁক ঝাঁক চিন্তা। এ মাসে রোজগারের যা বুড়া হাল, কুড়িয়ে বাড়িয়ে 2000 পেরোবে কিনা সন্দেহ। ও কটা টাকা তো মিনার বায়নাক্কা সামলাতেই উড়ে ফুরুত। কি খরচের হাত, বেরোলেই 200-400 গলিয়ে আসবে। ইশক মহাব্বতি তো ঠিক ছিল, কেন যে বিয়ের বাড়িটা চাপল। কপালও বটে। দিব্যি স্টোনের কারবারটা ধরে গিয়েছিল। মুম্বাই যাতায়াত বাদ দিয়েও ফেলে ছড়িয়ে 7-8 হাজার হাতে আসছিল মাসে মাসে। হঠাৎ মুম্বাইয়ের পার্টিটার কানে যে কে কি মন্ত্র দিল, পুরো পাল্টি খেয়ে গেল ঘোরপাড়ে। ক্রেডিটে আর মাল দেবে না। হ্যাঁ, দিব্যা হয়তো একটু দেরি করে, সর্বদাই কিছু টাকা বাকি রাখে, কিন্তু ব্যবসায় তো এমনটাই চলে। হঠাৎ বেঁকে বসার মতো কি এমন কাজ করেছিল ডিব্বা? আর মুম্বাইয়ের পাথরের বিজনেসের লাইনই এমন, একজন যদি ধার দিতে অস্বীকার করে, মার্কেটে আর নাক গলানোর জো নেই। দিব্যার এই ব্যবসা ঠিকমতো চললে থোড়াই তাকে কানাই বসাকের সামনে হাত কসলাতে হয়। অথচ এই কানাইকেই না সে সস্তায় স্টোন এনে দিয়েছে মুম্বাই থেকে। নেমোখারাম, সব 1 নম্বরের নেমোখারাম। ভাগ্যের ফের, দিব্যার একটা শ্বশুরও জুটেছে বটে। দারুণ একটা দোকান হাঁকিয়েছে, মুখেও সর্বক্ষণ মধুর বুলি, কিন্তু আদতে একটা মক্ষী চুস। কোথায় একমাত্র মেয়ের বরকে ব্যবসার পার্টনার করে নেবে, তাকে কিনা দোকানে ঘেঁচতেই দিল না। বলে, বুঝলে বাবা জীবন, আমি যেমন তিলে তিলে সঞ্চয় করে কারবার বানিয়েছি, তুমিও তেমনই খেটে খেটে নিজের পায়ে দাঁড়াও না। চামচে করে খাইয়ে দিলে আদতে তো তোমারই ক্ষতি। পরিশ্রমের ইচ্ছেটাই তোমার চলে যাবে। তাও যদি বিমান মাইতির মাল্লু কামানোর আসলি রাস্তাটা ডিব্বার অজানা থাকতো। ছিলি তো একটা স্মাগলড গুডস আনার কেরিয়ার। এত বড় বড় ডায়লগ তোর কোত্থেকে আসে? এখন ডিব্বার মাথায় হাত বুলিয়ে নিজের প্রমোটার লাগিয়ে ফের কিছু আমদানির তালে ছিল। ফক্কাটা প্রাণে জোর দাগা দিয়েছে। নিজে ফক্কা 2 নম্বরই মাল তো, বিমানের মতো চিজকে চিনতে তার ভুল হবে কেন? কিন্তু ডিব্বা এখন কি করে? 3 লাখ মিলবে ঠিকই, কিন্তু এখন কি হয় ওই টাকায়? ইস, নিজেই যদি একটা স্টোন বিক্রির দোকান খুলতে পারত। বউবাজারে তো প্রশ্নই নেই, গড়িয়ার দিকেও যদি একটা ঠাঁই জুটত। তা এখন সেখানেও তো আকাশ ছোঁয়া খাই। তাছাড়া এইসব দোকান একটু দেখন বাহার না হলে চলে না। কাচের শোকেস, দেওয়াল জোড়া আয়না, ঝিনচ্যাক আলো। দূর দূর, 3 লাখে পানবিড়ির দোকান হবে কিনা সন্দেহ। আচমকা ডিব্বার মস্তিষ্কে বিদ্যুতের ঝিলিক। আশ্চর্য, এই সহজ পন্থাটা মাথায় আসেনি। সে কি গাড়ল হয়ে যাচ্ছে? আস্তে আস্তে হাসি ফুটেছে ডিব্বার মুখে। তড়িঘড়ি নেমে পড়ল বালিগঞ্জে। খানা 12 কচুরি কিনে ফেলল ঝটাকসে। চালাও পানসি ঘোষাল বাড়ি। গেট থেকেই হাঁক ছাড়ছে, দিদি, এই দিদি। দোতলার বারান্দায় কলির আবির্ভাব। কি হলো? দেখ দেখ কি এনেছি দেখ। আয়, গরম গরম সার্ভ কর, সন্ধেটা একটু সেলিব্রেট করি। বেসুরো গান গাইতে গাইতে ওপরে এলো ডিব্বা। কলির হাতে কচুরি ধরিয়ে দিয়ে নজরে পড়ল পিঙ্কি তাকে মাপছে নিজের দরজা থেকে। এই দৃষ্টিটায় সামান্য অস্বস্তি বোধ করে ডিব্বা। জোর করে হেসে জিজ্ঞাসা করল, কি গো, আছো কেমন? তুমিও যেমন আমরাও তেমন। হঠাৎ করে আমাদের কচুরি খাওয়াচ্ছ যে বড়? বারে, একদিন ইচ্ছে করতে নেই বুঝি? বিশেষ টাইমে ইচ্ছে গজিয়ে উঠলে একটু কেমন কেমন লাগে তো, তাই বলছিলাম। ওভাবে বলছো কেন বৌদি? আমি কি কখনো কিছু আনি না? হ্যাঁ, গত পুজোয় একদিন রোল খাইয়েছিলে বটে। সেও তো বোধহয় 7-8 মাস হয়ে গেল, তাই না? অন্যদিন হলে ডিব্বা ঝেড়ে কাপড় পরিয়ে দিত। আজ কথা বাড়ালো না। মেজাজ গরম করা ঠিক নয়। চালে ভুল হয়ে যেতে পারে। টুপু সেঁধিয়ে গেল রান্নাঘরে। নরম গলায় কলিকে বলল, কই রে দিদি, দে কচুরি।
আরে দাঁড়া, আগে চা চড়াই। তুই গিয়ে বস না সোফায়, যা বস। তোর ঘরে যাই? যাবি? যা, আমার ঘরে যা। কলির ডেরায় বসে দিব্যা অনেকক্ষণ পরে একটা সিগারেট ধরালো। সে বিশেষ ধূমপান করে না, তবু এই মুহূর্তে যেন স্বাদ জাগছে। হাতে সিগারেট থাকলে মনে যেন একটা বাড়তি আত্মবিশ্বাস আসে। এদিকে ওদিকে ছাই ফেলার একটা পাত্র খুঁজছিল দিব্যা। হঠাৎই নজর গেল মলিন ড্রেসিং টেবিলটায়। একখানা নতুন পারফিউম শোভা পাচ্ছে। কাছে গিয়ে উল্টোপাল্টে দেখছিল। আর তখনই কলি কচুরি নিয়ে ঘরে ঢুকেছে, সঙ্গে চা। দিব্যা হালকা গলায় বলল, তুই এইসব কবে থেকে মাখছিস রে? ধুস, আমি মাখবো কেন, পেয়েছি, রেখে দিয়েছি তাই। বাবা, এ তো বেশ দামি রে। কে দিল, বড়দা? সে দেবে আমায় গিফট। পিঙ্কি ওর হাত কেটে নেবেন না তাহলে? তাহলে কে দিয়েছে, মেজবাবু নাকি ফুটি দেবী? ওদের ভারী বই গেছে রে। বস না, সে দিয়েছে একজন, তুই চিনবি না। দিব্যা রীতিমতো অবাক। তার অচেনা কেউ কলিকে উপহার দিচ্ছে, তাও কিনা বিদেশি সুগন্ধি। অবশ্য পাড়ার অনেক মেয়ে বউয়ের সঙ্গেই কলির ভালো খাতির। তাদেরই কেউ হয়তো নিজের পছন্দ হয়নি বলে মালটা। এইসবই ভাবতে ভাবতে দিব্যা প্লেট টেনেছে। অমনি কলি হাঁ হাঁ করে উঠল। এই, বাইরে থেকে এলি, হাত পা ধুয়েছিস? আরে ছাড় তো, পেটে ছুঁচো ডাকছে। তোরটা কোথায়? আমি পরে নিচ্ছি, আগে পিঙ্কি খাক, পুচকুনিটা খাক, তারপর। এই বৌদি কি লুলা রে, নিজেরটা নিতে পারে না? যা, তোরটা নিয়ে আয়। তোতে আমাদের একসঙ্গে বসে খাবো ভাবলাম। চায়ে চুমুক দিতে দিতে দিব্যা স্ট্র্যাটেজি ঝোঁকে নিল। কলি ফিরে পাশে বসতেই তার পিঠে হাত রেখেছে। খাওয়া থামিয়ে কলি তাকালো। কিরে, হঠাৎ এত পীড়িত কেন রে, কিছু বলবি? জানিস, দুপুরে একটা কথা মনে হলো। কি? এই শ্বশুর বাড়িতে থাকাটা বোধহয় উচিত হচ্ছে না। জানিস তো, ঘর জামাইয়ের কোনো ইজ্জত নেই। কেন, শ্বশুর খোঁটা দিচ্ছে বুঝি? না, তা নয়, ঘোষাল বাড়ির ছেলে তো, তাই কেমন মানে লাগছে। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। এবার একটা ফ্ল্যাট ট্যাট তবে ভাড়া কর। আবার একটা ফালতু টাকা নষ্ট করব বল? এখানেই তো আমার একটা রুম আছে, ঠিক কি না? হ্যাঁ, অবশ্যই। বাবা তো আমাদের সকলের জন্যই আলাদা ঘর বানিয়েছিল, তা তোরটা তো পড়েই আছে। কলি কচর মচর করে কচুরি চিবোচ্ছে। কিন্তু তোরা কি একটা মাত্র ঘরে? তাতে অসুবিধে কিসের? আমরা তো মাত্র দুজন। আমার লাভের ব্যাপারটাও ভাব। বাড়ি যখন ভাঙা পড়বে, প্রমোটার তো কোথাও না কোথাও আমাদের থাকার বন্দোবস্ত করবেই। ভাড়াও তো জগাদত্তই গুনবে। তারপর নিজেদের ফ্ল্যাটে উঠে গেলে আর তো কথাই নেই। কিরে, আইডিয়াটা কেমন? তুই তো মহা চালু। দিব্যার মাথায় একটা চাঁটি মারল কলি। তোর পয়সাও বাঁচলো, সম্মানও বাঁচলো, তাই তো? ইয়াস, এই শর্মার মগজের তারিফ কিন্তু করতেই হবে। দিব্যার হাসি চওড়া হলো। তাছাড়া এখানে আসার অন্য একটা ইন্টারেস্টও আছে। সংসারের সব কাজ তো তোর ঘাড়ে, বৌদি তো অকম্মর ঢেঁকি। মিনা এলে তোর একটু ভার লাঘব হবে। কি জানি বাবা, সত্যি কি হবে? উল্টে আবার বাড়বে না তো? না রে না, মিনাকে দেখে যতই ফপিস লাগুক, আসলে ভীষণ ঘরোয়া। কিন্তু বড্ড মুখ রে, গড়িয়া থেকে এসে যা ঝগড়া করে যায়। আরে সে তো তোর সঙ্গে নয়, লাগে তো বৌদির সঙ্গে। ডিব্বা খাওয়া শেষ করে প্লেট নামিয়ে রাখলো নিচে। চোখ নাচিয়ে বলল, কেন করবে না বলতো? খেটে খেটে তোর ফর্সা রং কালি মেরে গেল, অথচ তিনি শাঁকচুন্নি হয়েও সারাক্ষণ পটের বিবির মতো বসে থাকবেন। কোনো দায়িত্ব না নিয়েও বাড়ির বড় বউ বলে অহংকারে মটমট করবেন। মিনা একদম এগুলো সহ্য করতে পারে না রে। আমাকে তো প্রায়ই বলে, তোমার দাদা বৌদিরা দিদির সঙ্গে যে ব্যবহারটা করে সে তো রীতিমতো নির্যাতন। দিদি ভালো মানুষ বলে সব সহ্য করে যায়। যা বাবা, মিনাই এমনটা বলে? আমার বাবু বিশ্বাস হয় না। না রে দিদি, সত্যি বলে। ও এ বাড়িতে এলে আরও কত লাভ জানিস? এই দেখ, তোর রান্নাবান্নার ঝক্কি অনেকটাই মিনা সামলে দেবে। মোটেই ও বড় গিন্নির মতো আলসে মেয়ে নয়। আর যদি বলিস, বাজার হাটও করে আনবে। কলি তবু কেমন সন্দিগ্ধ চোখে তাকাচ্ছে।
মিনার মতো আগুনের খাপড়াকে এখানে এনে ফেললে কি অশান্তিটাই না বাঁধবে সেটাই কি বুঝতে চাইছে কুলি? মিনার প্রশস্তি গাওয়া ডাহা মিথ্যেগুলো কি যথেষ্ট জোরদার হয়নি? অস্বস্তি এড়াতে ডিব্বা উঠে বাথরুমে গেল। জল ছেটালে চোখে মুখে, চেপে চেপে মুছল। বুঝি সময় নিচ্ছে নিজেকে প্রস্তুত করার। ক্ষণিকের জন্য মনে হলো মিনার নাম করে একটা কিছু নিয়ে এলে ভালো হতো কি? আর একটু তুলতুলে হয়ে যেত কি গোমুখ্য দিদিটা? না, বেশি বাড়াবাড়ি করলেই হয়তো সন্দেহের মাত্রাটা বেড়ে যেত। একটু রয়ে সয়ে এগোনোই তো ভালো। আর শুধু কাজের কথাটা ছুঁয়ে রাখাটাই কাফি। তারপর এ বাড়িতে গেড়ে বসে দুজনে মিলে ভালো মতো চেপে ধরবে বোকাটাকে। শুধু একটাই ভাবনা, বাকি মক্কেলরা না ইতিমধ্যেই হাঁদিটাকে হাত করে ফেলে। তা লাভের ধান্দায় একটু আদ্রুত ঝুঁকে নিতেই হয়, নয় কি? তাছাড়া অশিক্ষিত দাদা দুটোকে সে মগজের খেলায় হারাতে পারবে না। এটা তো নিছকই একটা বোকা বোকা ভাবনা। বেরিয়ে এসে ডিব্বা আচমকা গলা ওঠালো, দিদি, দিদি। কি রে, চেল্লাচ্ছিস কেন? বলোটা কি? তুই তো একবারও জানতে চাইলি না আজ হঠাৎ কচুরি আনলাম কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। হয়তো আজ বড় কোনো পার্টির গলা কেটেছিস। না রে না, আজ আমার খুব আনন্দের দিন। একটা জব্বর প্ল্যান আজই ফাইনাল করলাম কি না, তাই মনে হলো তোকে অন্তত খুশির খবরটা জানিয়ে যাই। দিব্যা কলির নাক নেড়ে দিল। আফটার অল, মা চলে যাওয়ার পর তুই তো আমার সবচেয়ে আপনজন। আর তাছাড়া খবরটার সঙ্গে তুইও জড়িয়ে আছিস। মোলো যা, অত ভাঁজ মারছিস কেন? খবরটা কি? আজই একটা শোরুম কেনার কথাবার্তা পাকা করে এলাম। ও মা, তাই নাকি? কোথায়? কিসের? গড়িয়ায়, ওই বাস স্ট্যান্ড আছে না, ওর লাগোয়া। জেমস, মানে ওই হিরে, চুনি, পান্না, গোমেদ, পোখরাজের কারবার ফাঁদছি নিজস্ব। মুম্বাইতে তো চেনা জানা হয়েই আছে। ক্রেডিটে লাখ লাখ টাকার মাল তুলব, 3টে ঘ্যাম ঘ্যাম অ্যাস্ট্রোলজার ফিট করে রাখবো, একটা রমরমিয়ে বিজনেস করব। শোরুমের নামও ঠিক করে ফেলেছি, প্রিয়ংবদা। যা, ওটা তো আমার নাম। হ্যাঁ, সেই জন্যই তো আমরা, মানে আমি আর মিনা চাই তোর নামটাই আমাদের একটা সৌভাগ্য বয়ে আনুক। ইনফ্যাক্ট মিনাই তো তোর নামটা সাজেস্ট করলো, বললো নতুন ব্যবসায় টাকা পয়সার প্রয়োজন পড়লে তুমি তো একমাত্র দিদির কাছেই হাত পাততে পারবে, তাহলে দিদির নামে কেন শোরুম বানাবে না? জব্বর বলেছে কিন্তু মিনা, কি বল? কলির ঠোঁটেও এবার হাসি ফুটেছে, তবে মোটেই তেমন উচ্ছ্বাস ভরা নয়, বরং যেন কেমন শুকনো শুকনো, মরকুট্টে ফুলের মতো। দিব্যার স্বর খাদে নামল। শোন না, এক্ষুনি বাড়ির কাউকে বলিস না, ঠিক আছে? কেন? আরে বুঝিস না, এ বাড়ির কেউ তোরা আমার ভালো চায় নাকি? উল্টে সবাই তো হিংসে জ্বলবে। একদম বিজনেস স্টার্ট করে তবেই ভাঙবো। তার আগে আমি আর তুই শুধু জানবো। বহুত মজা হবে, তাই না রে দিদি? কলি কি একটা যেন বলল, ডিব্বা ঠিক শুনতে পেল না। এই রবিবার সকালটা কি ফ্রি আছো নাকি টাট্টু? গাড়ি চালাতে চালাতে টাট্টু ঘাড় ঘোরালো। কেন ডাক্তারবাবু? একটু যদি এয়ারপোর্টে যেতে পারো। নাতনির তো ইঞ্জিনিয়ারিং কলেজের গরমের ছুটি পড়েছে, আসবে দিল্লি থেকে। আমার ছেলে অবশ্য বলছিল কোনো দরকার নেই, রেশমি যথেষ্ট সাব্যস্ত, ট্যাক্সি ধরে নিজেই চলে আসতে পারবে। তবে আমার ছেলের বউটিকে তো চেনো, সে কেমন টেনশন করে। মেয়ে একাই দমদম থেকে ফিরবে ভেবে সে তো কেঁপে মেপে অস্থির। দিল্লি থেকে কলকাতা তো আপনার নাতনি একাই আসছে। কলকাতায় কি জুজু আছে? নাকি দিল্লি একেবারে স্বর্গপুরী, সেখানে চোর বাটপার বজ্জাত নেই? টাট্টু একটু বিরস সুরেই বলল, আমি তো স্যার উল্টোটাই জানতাম। দিল্লি তো লুচ্চা লাফাঙ্গাদের ডেন। হ্যাঁ হ্যাঁ, খাঁটি কথা। কিন্তু আমার ছেলের বউকে তা কে বোঝায়? সে আদৌ বুঝতে চাইলে তো। 70 পেরোনো অমিতাক্ষ সেনের গলায় পলকা অসহায়তা। পরক্ষণেই বলল, তা যাগ্গে, তো রবিবার আসছো তো? মেজাজটা এবার খিঁচড়েই গেল টাট্টুর। সবে 2 সপ্তাহ হলো ডাক্তারবাবুর গাড়ি চালানোর চাকরিটা ধরেছে, এরই মধ্যে এইসব বায়না। গত রবিবারটাও তাকে ডেকেছিল ডাক্তারবাবু একটা শ্রাদ্ধের নেমন্তন্নে যাবে বলে। তাকে বহাল করার সময় তো এরকম কথা ছিল না। সকালে 9টা থেকে 12টা, বিকেলে 5টা থেকে 8টা,
রাত্রে বেশিক্ষণ থাকতে হলে ঘন্টায় 25 টাকা ওভারটাইম, রবিবার নো ডিউটি, এটাই তো চুক্তি হয়েছিল। এখন ফি হপ্তায় এমনটা চললে তো মুশকিল। সাধে কি কখনো এই বাড়ির ড্রাইভারি গোছের চাকরি সে নিতে চায়নি কোনো দিন? সেই জন্যই তো এমন হুকুম বর্দারির কাজ কি ঘোষাল বাড়ির ছেলের পোষায়? নেহাত ফেরে পড়ে ধরতে হলো। ডাক্তারবাবুর সঙ্গে না হোক 20-25 বছরের পরিচয়, প্রায় পাড়ারই লোক, রুবি পার্কের দিকটায় বাড়ি, দেখা সাক্ষাৎ হলে কি কেমন আছো জিজ্ঞেস করে। সেই লোক যদি বলে আমার ড্রাইভারটা পালিয়েছে, তুমি যদি গাড়িটা চালিয়ে দাও আমি একটু নিশ্চিন্ত হই, আমার ডিউটিটা তো হেভি নয়, সকালে ভবানীপুরের চেম্বারে বসি আর বিকেলে সেলিমপুরে, রাত 8টা থেকে তো বাড়িতেই, সুতরাং আমাকে বাড়িতে নামিয়ে গাড়ি গ্যারেজ করে দেবে, ব্যাস তোমারও ছুটি। সঙ্গে সেন্টিও দিয়েছিল ডাক্তারবাবু। তোমার বাবাকে তো চিনতাম, সত্যিকারের জেন্টলম্যান ছিলেন, চেহারা ব্যবহার সবেতেই অ্যারিস্টোক্র্যাট। তার ছেলেকে গাড়ি চালাতে বলবো ভাবতেই আমার সংকোচ হচ্ছে। তবু তুমি তো বসে আছো। বাবার ওই তারিফটুকু শুনেই কেন যে গলে গেল টাট্টু। আবার ডাক্তারবাবুর গলা, ফ্লাইটের ল্যান্ডিং টাইম 10:30, তুমি ওই 9:30 বেরোলেই চলবে। অর্থাৎ ধরেই নিয়েছে টাট্টু আসছে। টাট্টু বেজার স্বরে বলল, সরি, আমি সানডে পারবো না, বাড়িতে একটা কাজ আছে। সে কি, তাহলে কি হবে? কোনোভাবে কি ম্যানেজ করা যায় না? না না, আসলে উইকে তো একটা দিনই ফ্রি, ফ্যামিলিও তো আমার কাছ থেকে খানিকটা টাইম ডিমান্ড করে। বলুন। তাহলে একটা ড্রাইভার দাও। অনুরোধ নয়, যেন আদেশ। টাট্টু কেটে কেটে বলল, এজেন্সিতে খোঁজ করুন না, পেয়ে যাবেন। খুব বিপদে ফেললে দেখছি। অচেনা লোকের হাতে গাড়ি ছাড়বো, বৌমাও বড্ড চিন্তা করবে। টাট্টুর মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছিল, তা বৌমা গাড়ির সঙ্গে গেলেই তো পারে। কোনো মতে নিজেকে সামলালো, যা খুশি করুক, তার ভাবতে ভারী বইই গেছে। ডাক্তারবাবু কি খোঁজে গেল? চান্স পেলেই চাকরিটা খাবে, তাতেও কাঁচকলা। স্নেহের বুলি কবচিয়ে ঠেকাবে তো মাত্র 7,000। ড্রাইভারিটাকে যদি পেশা করে নিতে হয়, এর থেকে অনেক বেশি কামাবে টাট্টু। তাছাড়া ডাক্তারবাবুর বৌমাটিকেও বুঝিয়ে দেওয়া দরকার, টাট্টু চাকর বাকর শ্রেণীর ছেলে নয়। কি রং নিয়ে কথা বলে! পরশু গাড়ি ঢোকাচ্ছে, স্পষ্ট শুনতে পেল, এই ড্রাইভারকে দেখে শুনে রাখতে বলো, সবে সারানো হয়েছে গ্যারেজ। আরেকদিন তেনার শপিং মলে যাওয়ার শখ হলো। ডাক্তারবাবুকে সেলিমপুরের চেম্বারে নামিয়ে বাইপাসে উঠে সবেই একটু স্পিড বাড়িয়েছে টাট্টু, অমনি তার কি হাঁ হাঁ চিৎকার, একদম র্যাশ চালাবে না, এটা ট্যাক্সি নয়। না না, ঘাবড়াবেন না, এর চেয়ে অনেক জোরে চালানোর আমার অভ্যেস আছে। আগে তো আমি রেসিং কার ড্রাইভ করতাম। তুমি রেসিং কার চালাতে? হ্যাঁ, হিমালয়ান মোটর র্যালিতে পার্টিসিপেট করেছিলাম অ্যালং উইথ মাই দোস্ত রনি আহুজা। তখন আমি বিয়ারলি 19 ইয়ার্স ওল্ড। শুনে প্রথমটা বৌমাটির চোখ গোল গোল, তারপর এমন একটা খিক খিক হাসি শুরু করলো যেন এইরকম বিটকেল গুল সে এ জন্মে শোনেনি। অথচ টাট্টু মোটেই বানিয়ে বলেনি, হয়তো নিজে চালায়নি, কিন্তু রনির সঙ্গে তো ছিল। সেদিন থেকেই টাট্টুর পিত্তিটা জ্বলছে। এরপর কোনো দিন বৌমাটিকে গাড়িতে একা পেলে এমন স্পিড তুলবে টাট্টু যে মহারানী চোখে অন্ধকার দেখবে। গলি ঘুঁজি দিয়ে পাক খেতে খেতে রুবি পার্ক এসে গেছে। বাড়ির চেম্বারে 3-4 জন রোগী অপেক্ষমান। ইদানিং ডাক্তারবাবুর পয়সার বেশ পড়তি, তবু নিয়ম করে 3 জায়গাতেই বসছে এখনও। গাড়ি তুলতে তুলতে মনে মনে হাসল টাট্টু। বুড়ো বয়সে কেন যে লোকটা এখনও চরকি মেরে বেড়ায় কে জানে। 2 তলা বাড়ি হাঁকিয়েছিস, ছেলে টাট্টুর মতো অকর্মা নয়, ব্যাংকেও মালকড়ি আছে নির্ঘাত, এখনও টাকার পিছনে ছোটার কোনো মানে হয়? ফুহ, লোকটা জীবনে আয়েশই করতে শিখল না। গাড়ির চাবি রেখে টাট্টু বেরিয়ে আসছিল। আচম্বিতেই বৌমাটির মুখোমুখি। সঙ্গে পিঠে ঝোলা ব্যাগ, বছর 15-16 ছেলে, পড়তে গিয়েছিল বোধহয়। মায়ের লেজ হয়ে ফিরছে, মা ছেলে বাতচিতে মত্ত। টাট্টুকে যেন দেখেও দেখল না তারা, ঢুকে গেল অন্দরে। রাস্তায় নামা মাত্রই কোত্থেকে যে একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো টাট্টুর বুক বেয়ে। কেনই বা এলো? পুরনো কোনো ছবি কি দুলিয়ে দিল টাট্টুকে?
অনেকটা এরকমভাবেই না কোচিং থেকে মায়ের সঙ্গে ফিরত সে। কত কি যে কথা হতো তখন। সেই টাট্টু স্বপ্ন দেখত অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে একদিন, নতুন একটা গাড়ির ডিজাইন বানাবে। হা কপাল, জীবনটাই কেমন ঘেঁটে গেল। 12 ক্লাসের গণ্ডি আর পেরোনো হলো না টাট্টুর। তারপর তো অবিরাম ব্যর্থতা। যে কারবারে হাত দেয় সেটাই চৌপাট। অর্ডার সাপ্লাই চলল না, ইন্স্যুরেন্সে জান লড়িয়ে দিল, ফেল। এই কোম্পানি ও কোম্পানির এজেন্সি নিল, মাল বেচতে রক্ত আমাশা হাগার দশা। তবে হ্যাঁ, ফক্কার মতো লোককে টুপি পরিয়ে মাল্লু কামানোর চেষ্টা কোনোদিন করেনি। শেষমেশ এই যে বাড়ি জমি খুঁজে দেওয়ার ধান্দাটা ধরেছিল, এও তো এক ধরনের সমাজসেবা নয় কি? তুমি পায়ের নিচে নিজের একটু মাটির জন্য কিংবা এক ফালি ছাদ পেতে হন্যে হয়ে ঘুরছ, সামান্য কিছু কমিশনের বিনিময়ে আমি তোমাকে সেটা খুঁজে দিচ্ছি। এ কি পুণ্যর কাজ নয়? তবে এই লাইনও এখন বড্ড সুখা। কলকাতা তো ফ্ল্যাটে ফ্ল্যাটে ভরে গেছে। এখন সবাই সোনারপুর বারুইপুর পর্যন্ত ছুটছে একটুখানি ঠাঁইয়ের আশায়। সেসব জায়গায় টাট্টু ভিড়বে কি করে? যারা ওখানে করে কমে খাচ্ছে তারা চামড়া গুটিয়ে নেবে না? তাছাড়া জমি বাড়ির লাইন আর পোষাচ্ছেও না টাট্টুর। অগাবগারাও তুই তুকারি করে, অকারণে বাঁকা চোখে তাকায়। শালা দালালরা যেন মানুষ নয়, পোকামাকড়। সাথে কি ড্রাইভারের চাকরিটা নিল টাট্টু? বউ বাচ্চা নিয়ে সংসার, মাস গেলে কিছু বাঁধা রোজগারের বন্দোবস্ত তো এখন রাখতেই হয়। টাট্টু হাঁটতে হাঁটতে পকেট হাতড়ালো, না সিগারেট নেই। পাড়ার মোড়ে এসে কিনে ফেলল পুরো 1 প্যাকেট। ধরিয়েছে একটা, ধোঁয়া ছাড়তে ছাড়তে নিজের মনে ভাবল একটু, পরের বাড়ির ড্রাইভারিও কোনো পাকা রাস্তা নয়। আলোর একটা রেখা দেখা যাচ্ছে বটে, জগাদত্তই দেখাচ্ছে। যে 3 লাখ জগা দেবে তাই দিয়ে যদি একটা গাড়ি কিনে ফেলা যায়, সবটা হয়তো হবে না, লোন নিতে হবে। ব্যাংক থেকে একটা ট্যাক্সির পারমিট বার করে ফেললে যতই কাঁদুনি গাক ট্যাক্সিওয়ালারা, দিনে ফেলে ঝরিয়ে 500 তো হাতে থাকেই। 3 বছর খাটতে পারলে আর একখানা ট্যাক্সি কিনতে পারবে স্বচ্ছন্দেই। অবশ্য চেষ্টা করলে এখনই কেনা যায়, যদি কলিকে রাজি করাতে পারে ওই টাকাটাও নিয়ে। পরশু রাতে পিঙ্কিকে বলছিল, সেও তো বেশ তাল দিল প্রস্তাবটায়। কলির আর কি খরচ, না হয় কলিকে কিছু টাকা ধরিয়ে দেবে মাস মাস, তাহলেই তো যথেষ্ট। দাদা বুঝি বাড়ি ফিরছেন? টাট্টুকেই ডাকছে নাকি? ঘাড় বেঁকিয়ে তাকালো টাট্টু। লোকটা কাছে এসে হাসি হাসি মুখে বলল, এই আপনাদের বাড়িতেই গেছিলাম। টাট্টু এবার চিনেছে, মার কাজের দিন এসেছিল কলির নিমন্ত্রণে। ললিত না কি যেন নাম, খুব তরবর করে কথা বলছিল, ফুরফুর হাসছিল কলি, একেবারে গাঁইয়া মাল একটা। কিভাবে যে কলির সঙ্গে আলাপ হলো, পাত্তা না দেওয়ার ভঙ্গিতে টাট্টু বলল, তাই বুঝি? কেন? না, আপনার বোনের পায়ের তলায় বিচ্ছিরি করা পড়েছে, বড় বেদনা হচ্ছে। আমাকে একটা তেল এনে দিতে বলেছিল, সেটাই পৌঁছে দিলাম। ও ভালো, তা কী করা হয় আপনার? ললিত হাসল, উত্তর না দিয়ে ভারী বিনয়ী সুরে বলল, দাদা একটা সিগারেট খাওয়াবেন প্লিজ। সবই কিনলো, এর মধ্যেই হাততাল। টাট্টু রীতিমতো বিরক্ত হলো, তবু বের করেছে। সিগারেট ধরিয়ে ললিতের ভুরু জড়ো। এইমাত্র পুরো প্যাকেট কিনলেন না? হ্যাঁ, কেন? না, মাত্র 5খানা রয়েছে যে, প্যাকেটে আজকাল কম দিচ্ছে নাকি? তাই তো, 3খানা চোট, মানে 3 6 18 টাকা। হেব্বি 2 নম্বরই ব্যবসা করছে তো নাড়ু, গিয়ে ধরবে নাকি কলারটা? দাঁড়াও, দেখাচ্ছি মজা, বেটার মামদোবাজি বের করছি। বলেই হুড়মুড়িয়ে তেড়ে যাচ্ছিল টাট্টু। তার আগেই ললিত খপ করে চেপেছে টাট্টুর কবজি। দে তো হেসে বলল, আপনার তো দেখি খুব মাথা গরম দাদা, এই নিন আপনার বাকি 3খানা সিগারেট। টাট্টু হাঁ, ললিতের তালুতে টাট্টুর 3খানা সিগারেট। চোখ পিটপিট করে বলল, এটা কি করে হলো মশাই? ললিত গা মোচড়াল,
এইটাই আমার পেশা দাদা, এই করেই তো খাই। বলে কি লোকটা? ঝাপ্পুস পার্টি, পকেটমার না কেপমার? টাট্টু হা করে তাকিয়ে আছে ললিতের দিকে। ললিত বলল, না না দাদা, আপনি যা ভাবছেন তা নয়, কিন্তু এটা স্রেফ হাত কি খেল। আমি তো এই পথে ঘাটে ম্যাজিক দেখিয়ে পেট চালাই কিনা, তাই এইসব শিখতে হয়েছে। কার্ড গেমও জানি কিছু কিছু। এর মাল ওর পকেটে চালান করার বিদ্যাও রপ্ত আছে মোটামুটি। তাই বলুন, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম মশাই। তবে শুধু ভোজবাজি নয়, সঙ্গে হরেক কিসিমের মালও বেচি। আপনার বোনকে একটা তেল দিয়ে এলাম। সেও তো ফকি করি চিজ, আপনার হাত সাফাইয়ের মতোই নাকি? না না দাদা, বিশ্বাস করুন, এই তেল খুব কাজের। ঘুটিয়া শরীফের ফকির বাবার থান থেকে আনা। এক ফকির সাহেব স্বপ্নে শিকড় বাকড়ের হদিশ পেয়েছিলেন, তাই দিয়েই বানানো। দেখবেন 15 দিনের মধ্যে কলি দেবী একদম সিধে হয়ে হাঁটবেন, পায়ের করা বিলকুল গায়েব। বটে? হ্যাঁ দাদা, মিলিয়ে নেবেন। আজ তবে আসি। কোথায় থাকেন আপনি? এই তো এই সাউথ লাইনে, বালিগঞ্জ থেকে ট্রেন ধরব। ললিত চলে যাচ্ছে। সেদিকে একটুক্ষণ তাকিয়ে রইল টাট্টু। লোকটা বিনয়ের অবতার, তবে বেশ চালাক চতুর বলেই তো মনে হয়। তা কলিকে সুস্থ করতে লোকটার এত উৎসাহ কেন? অবশ্য কলির খুব গপ্পে স্বভাব, রাস্তায় যার তার সঙ্গে আলাপ জমায়, অনেকেই ভারী গলে যায় তাতে। টাট্টু ফক্কারি তো বোন, বোধহয় কথায় পটিয়ে পাটিয়ে বিনি পয়সায় মালটা বাগালো। চায়ের দোকান থেকে ডাকছে সমীর। টাট্টু কাছে যেতেই বলল, তুই যে 100% ফ্যামিলিয়ান বনে গেলি রে। কিছু দায়িত্ব তো পালন করতে হবে ভাই। তা ক্লাবের রাস্তা তো একেবারে ভুলে গেলি। আমরা তো তাস বাঁটার সময় রোজ বলি, টাট্টুর মা চলে গিয়ে টাট্টুকে পুরো বদলে দিয়েছে। তাসের নামে টাট্টুর চিত্ত উসখুস, ভুরু নাচালো। কি খেলছিস, 3 পাত্তি? ওহো, আজকাল জোর রামি চলছে। ছোট স্টেক, 1 টাকা পয়েন্ট। সমীর চোখ টিপল। হয়ে যাক নাকি আজকে? পকেটের মাপটা টাট্টু হিসেব করে নিল মনে মনে। মাস দেড়েক আগে ঢাকুরিয়ার একটা ফ্ল্যাটের জন্য ওখানকার এক দালালের সঙ্গে পার্টির যোগাযোগ করে দিয়েছিল। সেই সূত্রে 8,000 এসেছিল এক ধাক্কায়। তলানি চাঁচির মতো 500-600 টাকা এখন পড়ে আছে। একদিন তো খেলাই যায়, ভাগ্যটাও পরখ করে দেখা হয়ে যাবে। চটপট চা শেষ করে পা বাড়ালো টাট্টু। ক্লাব ঘরে ঢুকে আর সময়ের হুঁশ নেই। তাসের পাট যখন চুকলো তখন ঘড়িতে 2টো বাজছে। হালকা মেজাজেই ফিরছিল টাট্টু। লোকসান হয়নি, বরং আজ সে লাভের খাতায়। হোক না সামান্য 20-22 টাকা, তবু জিতেছে তো। শীষ দিতে দিতে বাড়ি ঢুকেই টাট্টু থমকালো একটু। লিভিং রুম প্রায় অন্ধকার। ডিভানে কলি কেমন ভোম ধরা মুখে বসে। হালকাভাবে টাট্টু বলল, কিরে, ঘর দৌড় এমন আধার কেন? টিভি চলছে না কি ব্যাপার? তাড়াতাড়ি খেয়ে নে, আমার ঘুম পাচ্ছে। তোদের খানা কমপ্লিট? ফক্কা ফিরেছে? আজ তিনি দয়া করেছেন, আয়। বৈচিত্র্যহীন আয়োজন। রুটি, আলু পটলের চচ্চড়ি, পেঁপের ডালনা, সঙ্গে চাখনা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। রুটি ছিঁড়তে ছিঁড়তে টাট্টু বলল, 1 দিন পনির ফনির তো করতে পারিস, ক্যাপসিকাম দিয়ে। করব। টাট্টু ভারী অবাক, এমন নিরামিষ উত্তর যে বড়। তার আবদার শুনে ঝামটা দেবে কলি, এটাই তো নিয়ম। পরদিনই হয়তো রাঁধবে, কিন্তু একবার অন্তত বলবে। অত নোলা সব করলে তোর পিঙ্কিকে তো বলতে পারিস। আর চোখে টাট্টু দেখল কলিকে, কেমন যেন ঢুলু ঢুলু ভাব। কিরে, পায়ের তেলটা কিন্তু মাখিস নিয়মিত। কি আশ্চর্য, কোনো প্রতিক্রিয়াই নেই কলির। ললিত লোকটাকে বেশ জেনুইন পার্সন বলেই তো মনে হলো। কলি হাত উল্টল। মানেটা ঠিক মাথায় ঢুকলো না টাট্টুর। তোর পা নর্মাল হলে মন মেজাজ অনেক ভালো থাকবে, দেখিস। থাক, আমাকে নিয়ে আর ভাবিস না। গেলা খতম কর, থালা নামিয়ে আমি একটু শুতে যাব। এই তো হচ্ছে, বেশি তাড়া লাগাস না তো, আমি বিষম খাবো। খাওয়া দাওয়া সেরে সিঙ্কে কুলকুচি সেরে টাট্টু টিভি খুলে বসল। কলি ঘরে চলে গেছে, ঝটাঝট চ্যানেল ঘোরাচ্ছে। এই তো গত সপ্তাহের ফর্মুলা 1 কার রেসিংয়ের রিপ্লে।
টাট্টু তীর উত্তেজনা নিয়ে দেখছে আবিষ্ট চোখে। তখনই দরজা থেকে চাপা ডাক, কি হলো, আসবে না? আর 2 মিনিট, জাস্ট একটা ল্যাব বাকি। দূর, নিকুচি করেছে তোমার ল্যাপের। এসো এসো বলছি। পিঙ্কির মটকা বোধহয় গরম আছে, আর বসার সাহস হলো না টাট্টুর। উঠে এসেছে সুরসুরিয়ে। ঘরে ঢোকা মাত্রই দরজার দড়াম। পুচকুনি ঘুমিয়ে কাঁদা, মেয়ের মুখখানা একবার দেখে নিল টাট্টু, আর মোড়া ভেঙে বলল, কোনো মানে হয়? মনে হচ্ছিল ভেটটেলের জায়গায় আমি বসে আছি ড্রাইভিং সিটে। মাত্র 1.5 মিনিটই তো ছিল, রেস্টটা তো পকেটে। উফ, হোয়াট আ গ্লোরি! শ্যাম্পেনে স্নান। ওইসব গোষ্ঠীর পিণ্ডি স্বপ্ন নিয়েই থাকো। এদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে সে খেয়াল আছে কি? কেন, কি হয়েছে? তোমার বোনের ভাবগতিক কিছু বুঝছো? কি বুঝবো? আচ্ছা নে দোস্ত, বোনের সঙ্গে ইনিয়ে বিনিয়ে এত কথা বললে কিছু আন্দাজ করতে পারলে না? টাট্টু ফ্যাল ফ্যাল চোখে তাকালো। সাথে কি বলে, মেয়ে জাতটাই রহস্যময়ী। পিঙ্কি ফিসফিস করে বলল, কী সব প্ল্যান করছিলে না? বোনের টাকাটা নিয়ে 2 ট্যাক্সি কিনবে, সেগুড়ে বালি। নিরেট মগজটি বোধ হয় অলরেডি ধোলাই হয়ে গেছে। কেন, আজ কি ফুটি এসেছিল নাকি আবার? তাকে বারবার আসতে হয় না, ওই একদিনই কাফি। এখন মেঘনাদের মতো বান ছুটছে, দিনে 10 বার করে ফোন করছে দিদিকে। দিব্যি একটা প্রশান্তির ভাব এসেছিল টাট্টুর মনে, উবে গেছে পলকেই। সত্যি ফুটিটা গাছ তেঁদুর, চান্স পেলেই কলিকে পাম্প দেয়। ওরে, তোর প্রাণে কি কোনো স্বাদ আহ্লাদ জাগে না রে? ওরে, ইচ্ছে করে এরা তোর বর জোগাড় করলো না রে? ওরে, যাদের জন্য খেটে প্রাণপাত করিস তারা তোকে পৌঁছেও না রে। ব্যাস অমনি গরম খেয়ে যায় কলি। বোঝে না, সত্যিই যদি ফুটির দরদ থাকতো নিজেই ছেলে খুঁজতো দিদির জন্য। হেমন্তর মতো আতা কেলানে কি আর 2-1 পিস নেই দুনিয়ায়? টাট্টু বেশ তেতে গেল, গড়গড়ে গলায় বলল, ফুটিটা বহুত বার বেড়েছে, ওকে একটা লেসন দেওয়া দরকার। তোমার মুরুদ আমার জানা আছে। ফুটি কি শুধু একা? গেরো তো বেড়েই চলেছে। কীরকম? আজ সন্ধেবেলা দিব্যা এসেছিল, দিদিকে কচুরি খাইয়ে গেছে। তো তারপর দিদির ঘরে বসে খুব গুজগুজ করছিল দুজনে, এবং তোমার ছোট ভাই গান গাইতে গাইতে বেরিয়ে গেল। মানে কি কিছু বুঝেছ? টাট্টু বিড়বিড় করে বলল, তাহলে কলির টাকা ডিব্বাই হাতাচ্ছে। শুধু টাকা হলে তাও হতো, ডিব্বা বোধহয় আরও বড় মতলব ভাঁজছে। যেমন? ছোট গিন্নি একদিন আমায় বলছিল, ওর নাকি বাচ্চাদের ক্রেশ খোলার খুব শখ। বাপ মায়েরা দুজনেই তো আজকাল চাকরি করে, চুরি চামারির ভয়ে বাড়িতে আয়ার কাছে বাচ্চা রেখে যেতে ভরসা পায় না, তাই ক্রেশের বিজনেস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমার ধারণা তোমার বড় বোনটিকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে লোভ দেখিয়ে ওর ফ্ল্যাটেই বানাবে সেই ক্রেশ। তারপর দেখবে মালামাল হয়ে গেলে টুপুস করে একদিন গিলে নিয়েছে ফ্ল্যাটটা। জিব্বাটা বেজায় মতলবী। জানো তাহলে? আরও শুনে রাখো, তেনারা যুগলে চলে আসছেন এই বাড়িতে। যাওয়ার সময় সগর্বে ঘোষণা করে গেলেন ছোট নবাব। হঠাৎ? কিছুই হঠাৎ নয় হাঁদুরাম, সব ছক কষে হচ্ছে। দুজনে অষ্টপ্রহর গার্ড রাখবে দিদিকে, যাতে আমাদের মতো পাষণ্ডরা কাছে ঘেঁচতে না পারে। কি অন্যায় কথা! এ তো পুরো চক্রান্ত। নইলে কি আর উঠে পড়ে লাগতে বলছি তোমাকে? দিদিকে একটু বোঝাও। পুচকুনি সামান্য নড়ে উঠল। তাকে থাবড়াতে থাবড়াতে পিঙ্কি বলল, তবে তোমার বোনও আগের চেয়ে শেয়ানা হয়েছে, কিন্তু নিজের পরামর্শদাতা জুটেছে যে। কে সে, ফক্কা? না না, ললিত, ওই যে তোমার মায়ের শ্রাদ্ধে এসেছিল। ওর সঙ্গে তো দেখি কলির খুব দহরম মহরম। আজও তো ঢু মেরে গেল। কি সব যেন দিল তোমার বোনকে। তারপর গেটের কাছে দাঁড়িয়ে দুজনে জোর ফুসুর ফুসুর। না না, লোকটা খারাপ নয়। আর তাছাড়া কলিকে খামোখা পরামর্শ দিয়ে ওর কী লাভ? কার্পেটে কী প্যাঁচ কে জানে বাবা। ও নিশ্চয়ই তোমার লেংড়ি বোনের সঙ্গে শুধু শুধু পীড়িত করতে আসে না। কথাটা কানে গেল টাট্টুর, তবে পিঙ্কির সঙ্গে তর্কে গেল না। বাজে কথা ছাড়ো, কি করা যায় সেটা নিয়ে ভাবো। গরিবের বাক্যি কি কানে তুলবে? একটা আইডিয়া আছে মাথায়। কি?
ওই একটা দুটো ট্যাক্সির ছিঁচকে কারবারে নেব না। তোমার তো নাকি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার খুব বাসনা ছিল, এখন লাইনটা সামান্য ঘুরিয়ে দাও, অটোমোবাইলের বিজনেস করতে পারো। কিভাবে? এক লপ্তে 5-6খানা গাড়ি কিনে ফেলো, নানান ব্র্যান্ডের, তারপর দেদার ভাড়া খাটাও। স্ট্রেঞ্জ, একটা গাড়ি কিনতে কাঁপ ছুটে যাচ্ছে, উনি কিনা বলেন খেয়ে দেবে এত টাকা আমাকে? তোমার বাপ? আজ্ঞে না, তোমার বোন আর ব্যাংক। তোমার আর কলির নগদটা ঢালো, সঙ্গে ওর ফ্ল্যাটটা মর্টগেজ দাও। যা টাকা পাবে তাতে ইজিলি 4-5খানা গাড়ি এসে যাবে। শুধু কলিকে বোঝাও লাভের আধা আধি বকরা তোর, 5 বছরে তুই ক্রোড়পতি বনে যাবি। যদি লোন ঠিকঠাক শোধ করতে না পারি তখন? তোমার কি এলো গেল, প্রথমে গাড়িগুলো টেনে নেবে, তারপর কলির ফ্ল্যাট। টাট্টুর গালে চকাশ একটা চুমো খেলো পিঙ্কি। আদো আদো স্বরে বলল, তারপর আমার এই নধরকান্তি বটটা নয় ট্যাক্সি চালাতে বেরোবে। ইচ্ছে হলে তখন তোমার সর্বহারা দুঃখিনী বোনকেও পায়ে ঠাঁই দিও। যদি ও ফ্ল্যাট ভাড়া দিয়ে বাঁচতেও চায়, আমাদের আশ্রয় ছাড়া তো আর কোনো গতি থাকবে না। আমাকে ও মাগি আজ পর্যন্ত যত গাল পেরেছে, আমি তখন সুদে মূলে তা উসুল করব। বেড়ে বলেছ তো। টাট্টু কালিমার্কা বউয়ের গাল টিপল। দারুণ পলিসি। হেড আই উইন, টেল ইউ লুজ। দেখো না, কালই আমি ধরছি কলিকে। মেরি পেয়ারি বেহেন আমাকে না বলতে পারবে না। পাশের ঘরেই কলি, কাঠ হয়ে জেগে। দেওয়াল ফুঁড়ে আসা শব্দগুলো তার কান কি পুড়িয়ে দিচ্ছিল, নাকি ব্যথায় ভরে উঠছে বুক? টাট্টু কিছুই যেন টের পাচ্ছিল না। সে এখন কাম ঘোরে। এখন তার বুদ্ধিমতী বউটিকে নিয়ে রমণে মাতার পালা। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। খুব শিগগিরই এর নেক্সট এপিসোড নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।